সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল লাইভ সেশনে। কারণ তোমাদের অলরেডি ক্যাচ আপ অথবা রিভিশন উইক চলতেছে। তো এই রিভিশন উইকের অনেকগুলো কাজ তোমরা ডেফিনেটলি করতেছো। যারা ক্যাচ আপ করো তারা ক্যাচ আপ করার চেষ্টা করতেছো। যারা অলরেডি ফ্লোর মধ্যে আছো তারা রিভিশন অ্যাক্টিভিটিস করতেছো, রিল্যাক্স করতেছো। তো রিল্যাক্সের অংশ হিসেবে আমাদের আগের ব্যাচের একজনকে বা দুইজনকে আমরা নিয়ে আসি তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য, তাদের লার্নিং প্রসেসটা শেয়ার করার জন্য, তাদের স্ট্রাগলটা শেয়ার করার জন্য এবং তাদের জব হান্টিং রিলেটেড শেয়ার করার জন্য। তো আজকের এই সেশনে অবশ্যই প্রথমে হয়তো 10 মিনিটের মতো আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিব। তারপরে তোমাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন এক্সপেক্ট করব। তখন তোমরা ধীরে ধীরে প্রশ্ন করতে পারবা এবং আমরা মোটামুটি 40 থেকে 45 মিনিট পর্যন্ত এই সেশনটাকে চলবে। তো আমি এখনই ইনভাইট করে নিচ্ছি মোহাম্মদ ফাহাদ ভাইকে, যে ফাহাদ ভাই আমাদের ব্যাচ স্টুডেন্ট। সো ফাহাদ, তোমার পরিচয়টা একটু আমাদেরকে ছোট করে বলো, যে তুমি কোথায় আছো, কি করতেছো, এই সম্পর্কে একটু ধারণা আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ফাহাদ। আমি ব্যাচ 2 স্টুডেন্ট, সাকসেসফুলি এসসি কমপ্লিট করি। দেন আমি আপাতত দুটা জব করছি। একটা ইন্টার্নশিপ ইউনাইটেড স্টেটসে একটা কোম্পানিতে, ওখানে আনপেইড হিসাবে আছি। আর বাংলাদেশে একটা কোম্পানিতে রিসেন্টলি হায়ার্ড হয়েছি, এখানে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছি। তোমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ফাহাদ ভাই আমাকে বলো, যে তুমি হচ্ছে মানে পড়াশোনা এই আমাদের কোর্সের আগে তুমি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সম্পর্কে কতটুকু জানতা, এমনকি তোমার পড়াশোনা আমাদের কোর্সের আগে কি ছিল সেটা সম্পর্কে একটু ধারণা দাও আমাদেরকে। জি, আমার পড়াশোনা ছিল হচ্ছে, আমি বিবিএতে পড়াশোনা করি, মেজর ইন মার্কেটিং নিয়ে। সো 2020-র এপ্রিলে আমার লাইফের ফার্স্ট H1 ট্যাগ লেখা। তো এর আগে আমার কোডিং রিলেটেড কোনো ধারণাই ছিল না। সো এই যা শেখা সবকিছু এই কোর্স থেকেই। কোর্স থেকে তার মানে তুমি মানে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং H1 ট্যাগ দিয়ে তোমার মোটামুটি শুরু হয়েছে, দ্যাটস গুড। তো তোমার মোটামুটি জার্নিটা সম্পর্কে, মানে লার্নিং এর জার্নিটাকে তুমি বলো, যে তোমার ভিতরে ফ্রাস্ট্রেশন কখনো কাজ করতেছে কিনা, আমি পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না, বা প্রচুর এরর খেয়ে যাচ্ছি, কোনো কুল কিনারা করতে পারি না, এই টাইপের সিচুয়েশন তোমার হয়েছে কিনা, হইলে সেই জিনিসগুলো তুমি কিভাবে হ্যান্ডেল করছো? জি, এটা তো মানে মোটামুটি এইচটিএমএল আর সিএসএস খুব স্মুথলি চলে গেছে। সো জাভাস্ক্রিপ্টে মোটামুটি একটু শুরু হলো কিছু ব্যাপারগুলো, মানে তখন মানে একটু ভয়ও লাগতেছিল যে কি ব্যাপার, নতুন জিনিস, বা আগে থেকে একটু যেহেতু এইচটিএমএল সিএসএস আইডিয়া ছিল। তো জাভাস্ক্রিপ্ট, তারপর দেখা গেল যে যে জিনিসটা পারতেছি না, ওটা যখন সময় নিয়ে আমি বারবার বারবার একই জিনিস প্র্যাকটিস করে যাচ্ছি, ভিডিও দেখতেছি, তারপর অন্য সোর্স থেকে যখন আমি দেখতেছি, তখন আস্তে আস্তে আমার কাছে জিনিসগুলো ওপেন হওয়া শুরু করলো। সো আর রিয়াক্টে এসেও আমার কিছুটা প্রবলেম হয়েছিল। স্পেশালি আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছিল জাভাস্ক্রিপ্টে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা, যে এপিআই ইন্টিগ্রেট করা। সো ওটাতে বেশ অবস্থা খারাপ হয়েছিল। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ অ্যাসাইনমেন্টের সময় যথেষ্ট স্ট্রাগল করছি, প্রায় 10-11 ঘন্টা লাগায়, মানে যখন আমি ইয়েটা করছি তখন এত একটা ভালো শান্তি আসছে। ওই জিনিসটা আমি মজা পেয়ে গেছি, যে আরে এরকম এরর খেলে তো পরবর্তীতে এরকম শান্তি পাওয়া যায়। সো ওইটা আমার মোটিভেশন হিসেবে কাজ করছে। মোটামুটি গড়ে আমাদের কোর্স চলাকালীন সময় তোমার গড়ে প্রতিদিন কি রকম সময় দেয়া লাগছিল তোমার? আমি মোটামুটি ওই টাইমটা তো আমাদের লকডাউন ছিল, তো গড়ে আমি দেখা যাচ্ছে 6 থেকে 8 ঘন্টা সময় দিতাম। মাঝে মধ্যে দেখা যেত আমাদের ব্যাচের যারা আছে, আমার মোটামুটি অনেকের সাথে আমি কানেক্টেড ছিলাম। সো কেউ যদি একটু উইক পারতো না বা প্রবলেম হতো, তো চেষ্টা করতাম যে তাদের সাথে গিয়েও জিনিসটা হেল্প করার। কারণ আমি দেখছি যে একটা জিনিস যদি আমি কাউকে শিখাই, হেল্প করি, আমার জিনিসটা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। সো এটাতেও একটু মজা পেয়ে যাই। সো দেখা যেত ওটাতে 2-3 ঘন্টা দেওয়া পড়তো, তো ইন অ্যাভারেজ আমার 8-9 ঘন্টা ডেইলি দেওয়াই হয়ে যেত। মানে আমার ভালো লাগতো, এই কারণে এক্সট্রা দিতাম। মানে এই এই জিনিসটা সম্পর্কে একটু আরেকটু বলো। এটা হচ্ছে আমাদের তোমাদের প্রথম ব্যাচ থেকে ছিল, দ্বিতীয় ব্যাচে ছিল হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট তারা নিজেরা মিলে একটা গ্রুপ বানাই ফেলছিল। তো তোমরা নিজেরা মিলে একটা গ্রুপ বানাই ফেলছিলা। তো সেই গ্রুপটা কিভাবে চলতো, কিভাবে করতে, আমরা অফিসিয়ালি চালাই নাই, তোমরা নিজেদের মতো করে চালাইতা, আমরা ওটাতে খোঁজ খবরও রাখি নাই, কিন্তু তোমরা ওইটা কিভাবে আসলে চালাইছিলে, ওটার সুবিধা অসুবিধা কি? আমাদের এই ব্যাচের শুরুতে আমরা বলছি তোমরা চাইলে নিজেদের যে যার মতো করে কিছু একটা গ্রুপ বা এটা করে ফেলো আর কি। তো এই সম্পর্কে একটু আইডিয়াটা দাও, এটা তোমাদের গ্রুপটার ব্যাপারে আমি অনেকবার অনেক জনের কাছ থেকে শুনছি। জি, আমাদের গ্রুপটা প্রথমে আর কি, আমি মানে 3-4 জন মিলে একটা গ্রুপ করে আমাকে ইনভাইট করে অ্যাড করে ওখানে থাকি। তো পরবর্তীতে দেখা যায় যে আরও কয়েকজন ইয়ে করতেছে, তো আমি নিজে থেকে একটা গ্রুপ করি। তো করার পরে ওখানে 10-15 জনকে অ্যাড করার পরে দেখা যাচ্ছে সবাই কাউকে না কাউকে অ্যাড করতেছে। তো করতে 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 বিশাল বড় 200-250 জনের গ্রুপ হয়ে গেছে। সো ওই গ্রুপে মেসেঞ্জারের মধ্যে অল টাইম, মানে কেউ কোনো কিছুতে আটকে গেলে
ওই কোশ্চেন করতেছে, যে যখন ফ্রি থাকতেছে সে সেটা অ্যান্সার দিয়ে দিচ্ছে, সলিউশন দিয়ে দিচ্ছে, যদি মিড লাগে মিড সেশন দিচ্ছে। কারণ আমাদের লাস্টের দিকে দেখা যাচ্ছিল অ্যাডমিনরা মানে এত প্রেশার অ্যাসাইনমেন্টের টাইমে আমাদের অ্যাডমিনরা এনাফ পারতেছিল না টাইম দিতে। সো তখন আমরা নিজেরা নিজেদেরকে হেল্প করে আর কি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো এতে করে যে কয়জন গ্রুপে অ্যাক্টিভলি কাজ করছে আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকেরই খুব ভালো অবস্থা। কারণ হচ্ছে যে ওই যে আরেকজনের প্রবলেম সলভ করতে যা গেলে কিন্তু তোমার ডাবল লার্নিং হচ্ছে, তুমি চিন্তা করতেছো, দেখতেছো, বুঝার চেষ্টা করতেছো। হেল্প করতে পারো না পারো সেটা পরের হিসাব, যদি করতে পারো খুবই ভালো, না পারলেও আরেকজনের কোড দেখতে পারা, একটু চিন্তা করা, বুঝার চেষ্টা করা, লজিক বের করার যে একটা এফোর্ট দিচ্ছে, এটা কিন্তু তোমার করা হইতো না। সো ওই গ্রুপটা সম্পর্কে মানে এখানেও আমাদের অনেকেরই এরকম টাইপের গ্রুপ তৈরি করছে। সো গ্রুপ তৈরি করে ওরা নিজেরা নিজেরা যতটুকু সম্ভব একজন আরেকজনকে ওভাবে হেল্প করে নিজেদের লার্নিংটাও চালাচ্ছে, আবার অন্যদেরকে কিছুটা হেল্প করতেছে। তুমি আমাদেরকে আরেকটা আইডিয়া দাও যে তোমার অ্যাভারেজে অ্যাসাইনমেন্টের মার্কস কিরকম ছিল, গড় মার্কস কিরকম ছিল, এবং লাস্টের অ্যাসাইনমেন্ট গুলাতে কিরকম মার্কস ছিল, লাস্টের বিশেষালি রিয়াক্টের পরের অ্যাসাইনমেন্ট গুলাতে। আমার অ্যাভারেজ 53-র মতো ছিল। তো লাস্টের একদম লাস্টের যে অ্যাসাইনমেন্টটা, তো ওইটা সামহাউ আমার ওই এরর দিচ্ছিল, কিছু এররের কারণে আমার একটু দেরি হয়ে গেছিল দেখে আমার ওটা 50-র কম আসছিল। তো এছাড়া সবগুলোই ভালো ছিল মোটামুটি। আচ্ছা, তুমি যে একটা ইউএস এর কোম্পানিতে হচ্ছে একটা 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 চাকরি জোগাড় করছো, এটা সম্পর্কে কিছুটা, এই প্রসেসটা কি ছিল, কিভাবে পাইছো, এই সম্পর্কে কিছুটা আইডিয়া আমাদেরকে দাও। যে এটার এক খুবই মজার একটা ব্যাপার, যখন প্রোগ্রামিং হিরোতে আমাদের কোর্স কমপ্লিট হয়ে হয়ে যাওয়ার পরে প্রোগ্রামিং হিরো থেকে যখন সার্কুলার দিল যে জবের জন্য, তো আমিও যথেষ্ট এক্সাইটেড ছিলাম, এখানে ট্রাই করলাম। যাই হোক আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি বাট হয়নি আমার তো আমাদের তো আমাদের ব্যাচ থেকে যারা সিলেক্টেড হয় তো ওদেরকে নিয়ে আমরা মিটে একটা মানে সেলিব্রেশনের মতন অ্যারেঞ্জ করি। তো মোটামুটি সব কিছু শেষে ফাইনালি আমাকে নাজমুল সাকিব বলতেছে যে ভাই আমি তো এখানে জয়েন করার আগে ইউএসএ একটা কোম্পানি থেকে ইন্টার্নশিপের অফার পাইছিলাম, তো আপনি যেহেতু বাইরে করতে চান আপনি করবেন। আমি যে শিওর, ওয়াই নট, আমি তো এটাই খুঁজতেছি। সো ও আমাকে এটা পরিচয় করায় দিল ওই কোম্পানির সিইওর সাথে। তারপরে আস্তে আস্তে মেল চালাচালি হলো, ওরা আমার ইন্টারভিউ নিল, এরপরে তো আর কি জয়েন করলাম, কথাবার্তায় কাজ শুরু করে দিলাম। তো জয়েন করার পর খুব মজার একটা ঘটনা ঘটে। মানে আমাকে প্রথম দিনই রিয়াক্ট নেটিভের ওদের অ্যাপ ধরায় দেয়। তো আমি বলতেছি যে কোনো কি ভুল বোঝাবুঝি হলো, আমি তো রিয়াক্ট ডেভেলপার নেটিভ তো পারি না। তো পরে আমাকে প্রজেক্ট ম্যানেজার বলতেছে যে না, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের যত ফ্রন্ট এন্ডে ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকেই রিয়াক্ট ডেভেলপার, আমরা রিয়াক্ট নেটিভ দিয়ে দিছি। প্রথম এক সপ্তাহ একটু কষ্ট হয়েছে বাট সবাই এখন স্মুথলি করতেছে। সো আমিও দেখলাম যে মেনলি আসলে ওই অ্যাপটা রান করতেই যা কষ্ট হয়েছে, এরপরে সব সিমিলারই, অত কষ্ট করার এরকম কিছু নাই। আর এসসিআইসি তে আমাদের কিছু টাস্ক ছিল, ওইটার কারণেও আমার যথেষ্ট মানে আমার সাহসটা বেড়ে গেছে এসসিআইসির লাস্টের যেই জিনিসগুলো, ওইটার কারণে যে আমি ইনশাল্লাহ ওয়ার্ল্ডের যে কোনো স্ট্যাক আমাকে দেওয়া হলে আমি শিখে করে ফেলতে পারবো। আর তোমার সেটার পাশাপাশি তোমার ইন্টারভিউ প্রসেস, যে ইন্টারভিউ গুলো তুমি দিছো সেগুলোর প্রসেস কিরকম ছিল, কি টাইপের প্রশ্ন, ইন্টারভিউ যে কটা ইন্টারভিউ দিছো সোফার, এবং সেগুলোতে কি টাইপের প্রশ্ন করে আর কি। আমি টোটাল 6টা ইন্টারভিউ দিছি। 6টা ইন্টারভিউর মধ্যে আমি 3টাতেই সিলেক্ট হয়েছিলাম। সো এই 2টা তো অলরেডি চলতেছে, আরেকটা যেটা মানে তাদের স্যালারি খুবই কম ছিল দেখে আমি আরেকজন ব্যাচমেটকে রেফার করে দিছি, সে ওখানে জব করতেছে। সো মূলত ওই কাছাকাছি লেভেলের কোশ্চেনই থাকে যে মঙ্গো টিবি কেন ইউজ করব, মাইসিকিউএল কেন ইউজ করব না, ব্যাক এন্ডের এগুলো, আর ফ্রন্ট এন্ডের রিয়াক্টের মানে এই লাইফ সাইকেলটা নিয়ে কোশ্চেন করে। তারপর হুক নিয়ে কোশ্চেন করে, হুকের অ্যাডভান্টেজ কি কি এগুলো নিয়ে কোশ্চেন করে, জাভা স্ক্রিপ্টের কিছু বেসিক জিনিসপত্র এগুলো নিয়ে জিজ্ঞেস করে। মানে এইটা আসলে আমাদের কোর্সে যা দেখানো হয় এই জিনিসগুলাই, বাড়তি ওরকম কিছু করা লাগে না, মানে আমার জন্য তো লাগে নাই, আমি সবই কমন পাইছি। আচ্ছা, আচ্ছা। তো আমাদের এখানে যারা কারেন্টলি আমাদের কোর্সটা কন্টিনিউ করতেছে, তো সেই তাদের জন্য তোমার কি প্রাথমিকভাবে কোনো সাজেশন আছে কিনা, যে এইভাবে এটা করা যেতে পারে বা ওটা করা যেতে পারে, তাদের সম্পর্কে তোমার কোনো সাজেশন, তাদেরকে কোনো সাজেশন বা গাইডলাইন দিতে পারো কিনা? কারণ তুমি রিসেন্টলি শেষ করছো, জি, বেশি দিন হয় না, হয়তো 4 মাস হলো আর কি, বা পাঁচ জি, মাস হলো। আমার অবশ্যই এটা এই ক্ষেত্রে আমার সাজেশন আছে, কারণ আমাদের এক্সপিরিয়েন্স মানে আমাদের ব্যাচেও এরকম ব্যাপারগুলো ছিল, এগুলো দেখছি, হয়তো বা সিমিলার এখানেও এরকম থাকবে। যে একটা সার্টেন স্টেজ পরে কিছু স্টুডেন্ট কনফিডেন্স কম ফিল করা শুরু করে, মনে করে যে আমি কি রিয়াক্ট নিয়ে আগাবো বা নোড নিয়ে কি আগাবো, আমার তো জাভা স্ক্রিপ্টই ক্লিয়ার না, বা আমি তো রিয়াক্টই ঠিকঠাকভাবে বুঝতেছি না। সো তাদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে গিয়ে যে আপনারা এটা নিয়ে মোটেও টেনশন করেন না। জিনিসগুলো হচ্ছে করতে করতে দেখবেন একটা সময় এতটাই ইজি হয়ে গেছে যে আপনি চোখ বন্ধ করে একটা হিসাব মিলাই দিতে পারতেছেন, পরে আপনি নিজে থেকেই বোকা হয়ে যাবেন যে এটা আমি কি করলাম।
মানে ব্যাপারটা এরকমই, যে প্র্যাকটিস করতে থাকবেন হয়ে যাবে। এটা কনসেপ্ট 100% ক্লিয়ার হইতে আপনার 100 বছর লাগবে, আপনার জীবনে জব করা হবে না। সো এইটা নিয়ে চিন্তা করার কিছু নাই, করতে থাকেন, আগাইতে থাকেন, ফ্লোর সাথে যেতে থাকেন। কারণ আমাদের এই কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট ঝঙ্কার ভাইয়ের যে প্রসেসটা, এই প্রসেসটার সাথে যে কেউ যদি পারফেক্টলি শেষ করে, মানে সে কিছু একটা হয়েই যাবে, এটা গ্যারান্টেড। আচ্ছা, এখন আমাদের এইখানে যারা আমাদের এই ব্যাচ থ্রির স্টুডেন্ট যারা এই সেশনগুলো দেখতেছে তাদের পক্ষ থেকে তারা তো যারা যারা দেখতেছে তারা চাইলে ফাহাদকে যে কোনো প্রশ্ন, কোর্স রিলেটেড বা কেরিয়ার রিলেটেড বা এই রিলেটেড প্রশ্ন করতে পারো। তো আমি অলরেডি কিছু প্রশ্ন পেয়ে গেছি, তো সেগুলো আমি সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি। যদিও আমাদের এখানে নামটা পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু সিমিলার টাইপেরই হচ্ছে প্রশ্ন দুইজন করছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রোগ্রামিং এর সাথে কতদিন লেগেছিলেন ফাহাদ ভাই। সিমিলার প্রশ্ন হচ্ছে কত বছরের জার্নি প্রোগ্রামিং রিলেটেড। সো এই দুইটা প্রশ্ন করা হয়েছে। তো এই দুইটা প্রশ্ন সম্পর্কে তুমি কতদিন ধরে প্রোগ্রামিং এর সাথে পরিচিত বা উঠা বসা ঘোরাফেরা? আমার প্রোগ্রামের সাথে পরিচয় হচ্ছে গিয়ে 2020-এর এপ্রিলে লাইফের ফার্স্ট H1 ট্যাগ লেখি। এই তো এরপর থেকে যে লেগে লেগে আসি, তো লেগেই আছি আলহামদুলিল্লাহ। এই মাঝখানে যতগুলো ঈদ গেছে আমার এত ভালো লাগে, আমি ঈদের দিনও টুকটাক কিছু না কিছু কোডিং করেই গেছি, মানে। তো এরপর থেকে আর ছাড়ি নাই, লেগেই আছি। এই যে তার মানে হচ্ছে মানে ব্র্যান্ড নিউ শুরুটাই হয়েছে এটা বিবিএর ব্যাকগ্রাউন্ড, যার শুরুটাই হয়েছে আমাদের কোর্স থেকে প্রোগ্রামিং রিলেটেড জার্নি। সো বলা যেতে পারে মেবি 9 মাস বা জি। কিছু একটা, জুন থেকে শুরু হয়েছে, 9 মাস বা 10 মাসের জার্নি। তার মধ্যে শুরুটাই হচ্ছে কোর্স থেকে আর কি। তো এইখানে হচ্ছে এখানে আরেকজন আমরা একটা প্রশ্ন করছে যে অনার্স প্রথম বছরের ছাত্র এই কোর্সে সে আপাতত ফুল টাইম জবে যেতে চাচ্ছে না, পড়াশোনার পাশাপাশি সেক্টরে কি করার সুযোগ আছে আর কি। সে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখনই সে ফুল টাইম জব খুঁজতেছে না আর কি। তো তার জন্য তোমার কি সাজেশন হইতে পারে আর কি? যে এক্ষেত্রে আমার মজার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি। 2 সপ্তাহ আগে আমাদের একটা কমিউনিটি আছে, রিয়াক্ট নেটিভ কমিউনিটি, এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি। সো এখানে দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টরা বা বিভিন্ন মানুষ তাদের প্রবলেম নিয়ে পোস্ট দেয়। তো আমি কোস্টারিকার একটা মেয়েকে পাই, যে সে একটা জিনিসে আটকে আছে, ওই ফায়ার বেস অথেন্টিকেশন করতে পারতেছে না। তো আমি বললাম যে আই ক্যান হেল্প ইউ। সো হুম। ইনবক্সে কথাবার্তা হওয়ার পরে ও বললো যে ফুল স্ট্যাক একটা অ্যাপ বানিয়ে দিতে হবে ওর, এটা ফাইনাল ইয়ার ফাইনাল অ্যাসাইনমেন্ট। তো আমি বললাম তুমি কি সার্ভিসটা ফ্রি চাও নাকি পে করবা? তো বললো আই ক্যান পে, নো প্রবলেম। আমি বললাম ঠিক আছে, সো কত পে করবা? এ নেগোশিয়েট করে ফাইনালি $400 কাজটা হলো, এবং আমাদের কাজও শেষ, পেমেন্টও কমপ্লিট। সো আপনি এই ধরনের কাজ করতে পারেন, টুকটাক এই ধরনের অনেক কাজ আছে। মানে এটার জন্য যে ফ্রিল্যান্সিং করতে হবে ব্যাপারটা এটা এরকম না, এরকম মানে কন্ট্রাক্ট বেস কোনো স্টুডেন্ট ধরতে পারেন। অনেক সিএসসি স্টুডেন্ট আছে যে যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে না, এই কারণে পারে না, কিন্তু সিএসসি ভালো জিনিস শেখায়, বাট আমাদের গাফিলতির কারণে আমরা শিখতে পারি না। সো এরকম স্টুডেন্টদেরকে আপনি পড়াতে পারেন। তো এই ধরনের কাজগুলো টুকটাক করলে, অথবা পার্ট টাইম বিদেশি কোনো কোম্পানিতে বা দেশি কোম্পানিতে পার্ট টাইম কাজ, অনেক সুযোগ আছে। মানে এটা বিশাল বড় সমুদ্র, সুযোগের অভাব নাই। তো এখানে একটা ছোটখাটো একটা ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে যে ফাহাদ হেল্প করতেছে সিএসসির একটা স্টুডেন্টের ফাইনাল ইয়ার প্রজেক্টে, যে সিএসসি তে পড়ে না, যে বিবিএর স্টুডেন্ট। সো মানে সাহস করাটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, যে আসলে সে কি কাকে হেল্প করতে ডাজন্ট ম্যাটার, আমি যেটা কমিট করতেছি এটা আমি ফিগার আউট করে ফেলতে পারবো কিনা, মানে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমি একটা কমিট করতেছি, যে আমি চেষ্টা করে দেখি, ওস্ট কেস কি হবে, আমরা টাকা দিবে না, এই তো যে যে ভাই তোমার কাজ করতে পারো না, আমরা টাকা দিই না, কিন্তু সাহস করে করে ফেলাটা আর কি। তো এই যে তুমি সাহসটা কিভাবে করলা সেটা সম্পর্কে একটু ধারণা দাও, কারণ আহ, এখানে অনেকেই আছে এরকম, মানে আর্লি স্টেজ, যেহেতু ওরা মাত্র ফিনিশ করতেছে। তো তাদের সম্পর্কে কি বলবা আর কি? সাহসের ক্ষেত্রে আমার প্রথমে একটু ভয় ভয়ই লাগতেছিল। তো পরে যখন কথা বলে দেখি যে মানে যার সাথে আমি কথা বলতেছি এই মেয়ের কনফিডেন্স লেভেল একেবারেই লো। তো আমি আচ্ছা, মোটামুটি চিন্তা করলাম ঠিক আছে, আমি একটু চান্স দিয়ে দেখি কি আর আছে জীবনে। তো আপনার আচ্ছা, আচ্ছা, কথাটা মনে পড়ে গেল যে কি আছে জীবনে, ট্রাই করো। তো ওইভাবে আর কি আচ্ছা। ট্রাই করলাম। তো ওর এখানে মাইস্কিউলের একটা কাজ ছিল। সো তখন আমি আমার ওই সি স্টেজেসে নাইজেরিয়ান একজন কলিগ আছে, ওর কাছ থেকে একটু হেল্প নিয়েছিলাম, যে মাইস্কিউল তো আমি পারি না, তুমি এই কাজটা করে দাও ব্যাকএন্ডের, আমি বাকিটা দেখতেছি। তো ওকে আমি $100 দিয়ে দিছি। তো এইভাবে আর কি করা, যখন দেখলাম যে করতেছি হয়ে যাচ্ছে, মিলতেছে, আমি হ্যাঁ এরর খাইছি, এরর খাও সেরকম না, এরর খাইছি, প্রবলেম হয়েছে, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ অন টাইম জিনিসটা শেষ করতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে করছে, সেটা হচ্ছে যে ইন্টারভিউতে ব্যাক এন্ড রিলেটেড প্রশ্ন থাকে, ছিল নাকি হচ্ছে রিয়াক্ট রিলেটেড প্রশ্ন ছিল? এটা আসলে ডিপেন্ড করে যে কোন পজিশনের জন্য আমি অ্যাপ্লাই করছি। যেগুলোতে ফ্রন্ট এন্ডে ছিল, ফ্রন্ট এন্ড রিলেটেড ছিল, আর যেগুলো ফুল স্ট্যাক ছিল ওগুলোতে ব্যাক এন্ড রিলেটেডও কোয়েশ্চেন ছিল। মেইনলি ওই মঙ্গোডিবি ডাটাবেস নিয়ে কিছু কোয়েশ্চেন ছিল। আর আরেকটা ছিল হচ্ছে কি আমরা নোট কেন ইউজ করব, এই টাইপের।
অন্য অন্য ল্যাঙ্গুয়েজগুলোর সাথে নোডের কি কি ডিফারেন্স, এই টাইপের কোশ্চেনগুলো মানে ব্যাকএন্ডের চেয়ে বেশি ফ্রন্ট এন্ডেই কোশ্চেন। আর ক্রাড অপারেশন পারি কিনা, ক্রাড অপারেশনে কি কি, এই টুকটাক মানে তেমন জটিল কোনো কিছু পাইনি আমি। মানে এই জিনিসগুলো মোটামুটি বুঝে উঠলে করতে পারতেছি, এবং কিছু আরেকটু যে ভিতরে কি কি জিনিস করতেছে এই জিনিসগুলো করলেই কাছাকাছি 70-80% ইন্টারভিউতে কাছাকাছি টাইপের কোশ্চেন জি হবে, দু ভাই, একটা আমার ইন্টারভিউ একটু মো- উল্টাপাল্টা হবে। মোটামুটি এই ছোট্ট এক্সপেরিয়েন্সে আমি যেটা বুঝলাম যে কোম্পানিগুলো চায় হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। একজন মানুষ, একজন ডেভেলপার, সে মোটিভেটেড কিনা, সে পজিটিভ কিনা, সে যদি ওই কোম্পানিতে জয়েন করে তাহলে পজিটিভ এনার্জি নিয়ে আসতেছে কিনা, এটাই চাই। কারণ আমি ওই লাস্ট যে কোম্পানিটা দিছি তারা বলতেছে যে দেখো আমরা এরকম জিনিয়াস কোনো ডেভেলপার, জিনিয়াস প্রোগ্রামার খুঁজতেছি না, আমরা জানি তুমি যদি লেগে থাকো আমাদের সাথে তুমিও একটা সময় ওখানে পৌঁছাতে পারবা। সো আমি তোমার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডটাই দেখতেছি। এটা আমার সিড স্টেজেসের কথা আর কি, ইয়ান আমাদের সিটিও বলতেছিল। তো এখান থেকে আমার এই জিনিসটা শেখা যে ইয়াস, যদি মোটিভেটেড থাকি আর পজিটিভ থাকি, ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুমি যে জায়গাতে কাজ করতেছো সেখানে ওরা কি আহ, এই ফাংশনাল কম্পোনেন্ট আমরা যেভাবে ইউজ করি হুক বেসড ওগুলো ইউজ করতেছে নাকি ক্লাস বেসড করতেছে আর কি, তো কি টাইপের কাজ করতেছে রিয়াক্টের কি? রিয়াক্টে আমি ফাংশনাল কম্পোনেন্টেই কাজ করতেছি, রিয়াক্ট জেএসএও আবার রিয়াক্ট নেটিভেও। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিগিনার হিসেবে কোর্সের পর কতদিন লাগছে তোমার জব পাইতে, ধরো কোর্স ফিনিশ হওয়ার পরে কতদিন পরে তুমি চাকরিটা পাইছো? আমি তো প্রথম ইন্টার্নশিপ সিড স্টেজেসে পেলাম এই জানুয়ারির শুরুতে। সো আমাদের কোর্স তো শেষ হয় নভেম্বরের দিকে আই গেস, এরকম। নভেম্বরের লাস্ট উইক, মানে একদম অফিসিয়ালি শেষ হয় ডিসেম্বরের 5 তারিখ বা জি নভেম্বরের পর পরে বলা যেতে পারে আর কি। জি, তো এই তো 1 মাস লাগছে আমার এই ওখানে পেতে। আর বাংলাদেশি কোম্পানিটায় আমি এর ফাঁকে ফাঁকে ইন্টারভিউ দিচ্ছিলাম, অতটা সিরিয়াস ছিলাম না। তো এই গত 1 তারিখ মানে এই লাস্ট বৃহস্পতিবার আমার ফার্স্ট অফিস ছিল জয়েন করা। আচ্ছা, গত বছর আমাদের এসসিএস এর কাট অফ ছিল 45 এর মতো আর কি, সো যারা 45 এর কাছাকাছি বা একটু উপরে ছিল তারা মোটামুটি সবাই সুযোগ পাইছে এসসিএসসি তে আর কি। তো এবার এক্স্যাক্টলি কত হবে সেটা ওই ওই গত বছরের সাথে এক্স্যাক্ট সেম হবে কি হবে না সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে 50-এর কাছে উপরে যারা আছে তারা ভালোভাবে সেফ জোনে আছে, 48 পর্যন্ত সেফ জোনে আছে, বাকিটা আমরা বসে টসে ডিসিশন নিব যে আসলে আমরা 45 পর্যন্ত যাব কি যাব না। যারা 45 এর কাছাকাছি আছে তাদের অ্যাসাইনমেন্টগুলোর কোয়ালিটি কি রকম, অনেকগুলো স্যাম্পল ট্যাম্পল চেক করে আমরা দেখতে চাই যে রিজনেবল কাজ করছে ওদেরকে নেই, যারা একটু আরেকটু পরিশ্রম করে পার পেয়ে যেতে পারবে, এই টাইপের করার চেষ্টা করি আর কি। সো এখানে সিমিলার একটা প্রশ্ন আরেকটা আছে, সেটা হচ্ছে যে যেটার একটা অ্যান্সার দিয়ে দিচ্ছ যে তোমার জব পাইতে ওই 1 মাস সামথিং লাগছে, আর কারেন্টলি তুমি কি কি টেকনোলজি জানো আর কি, এটা সম্পর্কে একটা প্রশ্ন করছে। কারেন্টলি তো এই যে আমাদের কোর্স থেকে যেটা শেখানো হয়েছে মার্ন স্ট্যাক, সেটা তো পারি। আর এক্সট্রা হচ্ছে রিয়াক্ট নেটিভটা আর কি আমার শেখা হয়েছে, ওই কোম্পানি ছেড়ে দিছে, এই মোটামুটি হাবুডুবু খেতে খেতে শিখে গেছি এই আর কি। আ- আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে, এটা খুবই কমন একটা প্রশ্ন, যারা হচ্ছে বিদেশে জবের জন্য অ্যাপ্লাই করতে চায়, ইংলিশের মানে দক্ষতা কতটুকু দরকার বা ইংলিশটা কতটা ইম্পর্টেন্ট, বা বা তোমার ক্ষেত্রে জিনিসটা কিভাবে, তোমার একটা স্পেশাল জিনিস ছিল, তো সেইটা কিভাবে সুবিধা হয়েছে, বা অন্য যাদের হয়তো সেই স্পেশাল সুবিধা না থাকে তারা কি করতে পারে, মানে তোমার ইংলিশ রিলেটেড তোমার পজিশন এবং অন্য যারা ইংলিশে ধরো দুর্বল, ধরো আমি দুর্বল বা অন্য যারা দুর্বল তারা কি করতে পারে, তাদের সম্পর্কে তুমি কিছুটা সাজেশন বা গাইডলাইন দাও। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আমার একটা অ্যাডভান্টেজ ছিল। নাম্বার ওয়ান, আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড নাম্বার টু হচ্ছে আমি একটা ভালো একটা টাইম কল সেন্টারে, আমেরিকান কল সেন্টারেই জব করতাম। সো ওখান থেকে আমার জড়তা বা অ্যাকসেন্ট সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর এটার জন্য আমি ডেফিনেটলি একটা সাপোর্ট পাই, কারণ দেখা যাচ্ছে যে কমিউনিকেশনটা একটা বড় রোল প্লে করে। বাট এখানে যাদের ইংলিশ ভালো না তাদেরও ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমার যে আমেরিকান কোম্পানিটা, এখানে অনেক জাপানিজ আছে, তারপরে মিডল ইস্ট থেকে আছে, আফ্রিকান আছে, তাদের যে এত সুন্দর ইংলিশ আমি নিজেও ভুলে যাই আমার নিজে ইংলিশ মানে। তো মোট মানে কথা সুন্দর মানে ভালো করে বুঝে, তুমি সার্কাজমটা আসলে সবাই ধরতে পারবে না, সুন্দর মানে একটু ভালো করে বলো আর কি। মানে হচ্ছে ওদের কথা যে কি বলে সে নিজেও বোঝে না, আমাকে গেস করে করে বুঝে নিতে হয় যে তুমি কি এইটা মিন করছো। পরে তার কাছ থেকে ইয়েস পাওয়ার পরে বুঝি যে হ্যাঁ সে এইটা মিন করছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নাই, যত ভাঙাচোরা যত বাজে ইংলিশই হোক না কেন। মানে মোট কথা ইংলিশের ক্ষেত্রে আমি একটা টিপস দিতে পারি সবাইকে, সেটা হচ্ছে ইংলিশ আমরা কম বেশি সবাই পারি, বাট আমাদের ভয়, আমাদের জড়তার কারণে আমরা বলতে পারি না।
সো এই জিনিসটা এই ঝঙ্কার ভাইয়ের বেশ কিছু এসসিএসসিতে যারা যাবে তারা তো অনেক কিছুই পাবে, বাট এছাড়াও একটা টিপস হচ্ছে কি নিজের ভয়েস রেকর্ড করে কেউ যদি শোনে, ইংলিশে কিছুক্ষণ কথা বললাম, 2 মিনিট 3 মিনিট কথা বললাম, এটা আমি নিজে শুনলাম, সো মিলাবো, মিলানোর পরে দেখা যাবে যে এটা কেটে যাচ্ছে। আর আয়নার সামনে দাঁড়ায় কেউ যদি নিজের সাথে নিজে ইংলিশে কথা বলে, যে আমি কথা কোশ্চেন করলাম, আমি অ্যান্সার দিলাম, আস্তে আস্তে জড়তাটা কেটে যাবে। একবার জড়তাটা কাটলে গ্রামার টেন্স এগুলো কোনো ঘটনা না, এগুলা মানে কর্মক্ষেত্রে মানুষ এত কিছু দেখে না। মোট কথা হচ্ছে নিজের মনের ভাবটা বুঝাইতে পারলেই হইলো, আর সে কি বলতেছে সেটা বুঝতে পারলেই হলো, কাজটা চললেই হলো। ইংলিশ এখানে অত বড় ইস্যু হবে না আশা করি। আচ্ছা, এখানে সিমিলার টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে যে জব পাওয়ার জন্য প্রিপারেশন, মানে দেশের বাইরে জব পাওয়ার জন্য কেউ যদি প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য হচ্ছে তোমার কি উত্তর? আমারও এখানে কিছুটা উত্তর আছে, বাট তোমার কি উত্তর? আচ্ছা, বাহিরে জব পাওয়ার জন্য প্রিপারেশনটা আসলে প্রোগ্রামিং এসসিআইসি যারা করবে তারা ওয়েল প্রিপেয়ার থাকবে, এটা বাংলাদেশের জন্য হোক মানে ইন্টারন্যাশনাল গ্লোবালি সে ফিট থাকবে। কারণ যতটুকু প্রিপারেশন দরকার এসসিআইসিতে পুরোটাই করানো হয়, তো তার ওখান থেকে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সট্রা কেউ যদি কিছু করতে চায়, এখানে এই যে বিভিন্ন সাইট আছে যেমন হ্যাকার র্যাঙ্ক বা এই ধরনের টুকটাক, এখানে একটু প্রবলেম সলভিং এর প্র্যাকটিস করতে পারে। কারণ আমি মাঝখানে একটা জাপানিজ কোম্পানি থেকে একটা প্রবলেম সলভিং পাইছিলাম। তো একটা প্রবলেম সে সলভ করতে দিছে, প্রবলেমটা এরকম ছিল যে এইচটিএমএল এন্ড সিএসএস এর কোড দিয়ে দিছে, জাভাস্ক্রিপ্টে জাস্ট আমার কোডটা লিখতে হবে, ভিতরে কাজটা করাতে হবে। যে ফার্স্টে স্টার্ট দিলে সে র্যান্ডম একটা লিস্ট চেঞ্জ হতে সাফল হতে থাকবে, এরপর স্টপ হলে স্টপ করবে, শর্ট দিলে পুরোটা এই মানে অর্ডার ওয়াইজ আর কি চলে আসবে। তো এইটা করার জন্য টাইম ছিল আমার 30 মিনিট, বাট এই কাজটা কমপ্লিট করতে আমার সময় 2 ঘন্টার উপরে লাগছে। পরবর্তী যদিও আমি বলছি যে আমি বাংলাদেশ থেকে স্টেবল ইন্টারনেট কানেকশন না, কিন্তু কাজ হয় নাই। তো কেউ যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করে এটা তাদের জন্য খুব ভালো কিছু হবে। আচ্ছা, একদম তুমি অর্ধেকের মতো অ্যান্সার দিয়ে দিছো, তারপরে ইন্টারভিউতে প্রবলেম সলভিং করা লাগে কিনা? প্রবলেম সলভিং মিনস হচ্ছে সম্ভবত সে প্রবলেম সলভিং বলতে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং রিলেটেড জিনিসটাকে হয়তো মিন করতেছে আর কি, এটা আমার ধারণা আর কি। তো সেটা লাগে কিনা? না, প্রবলেম সলভিং বলতে আমি নিজে কখনো ফেস করিনি, বাট আমাদের ব্যাচের 1-2 জন আর কি এরকম পাইছে টাস্ক, যাদের লাইভ কোড করা লাগছে বা হ্যাকার র্যাঙ্কের একটা অ্যাকাউন্টে বলে দিছে যে ওখানে লগ ইন করে একটা বা দুইটা প্রবলেম আছে সেটা সলভ করো, বা এই ধরনের কিছু একটা। এইটা আসলে খুবই রেয়ার, 10% বা 15% কেসে প্রবলেম সলভিং আসতে পারে, বাট ইন জেনারেল লাগে না। বাট কেউ যদি এটা পারে এটা অবশ্যই তার জন্য ভালো। কারণ আজ না হয় কাল আমাকে, আমি তো সিনিয়র হতেই যাবো, আমি যদি ক্যারিয়ারের ভার্টিক্যাল গ্রোথ চাই আমাকে আগাতেই হবে। সো কেউ যদি এখন থেকেই আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকে এটা ভালো হবে, আর না পারলেও ভয় পাওয়ার কিছু নেই, হয়ে যাবে। আ- ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে মানে ইন্টারভিউর বিষয়টা হচ্ছে ইন্টারভিউর কিছু কিছু কোম্পানিতে, আমরা যদি হচ্ছে খুব মাঝারি টাইপের কোম্পানিতে করতে চাই তাহলে প্রবলেম সলভিং রিলেটেড প্রশ্নগুলোর সংখ্যা একটু কম থাকে। যদি বড় কোম্পানির দিকে যেতে চাও তাহলে তারা হচ্ছে প্রবলেম সলভিং রিলেটেড প্রচুর প্রশ্ন করে। এছাড়াও ইন্টারভিউ কিভাবে হবে সেটা কোম্পানি টু কোম্পানি অনেক ভেরি করে আর কি। তো এটা একটা খুবই কমন প্রশ্ন, এবং এইটা রিলেটেড তোমার কি উত্তর? সেটা হচ্ছে যে কোর্স শেষ করে কি আরো কিছুদিন সময় নিয়ে প্র্যাকটিস আরো ভালোভাবে শেখা উচিত, নাকি জবে অ্যাপ্লাই করতে শুরু করে জব পেলে জব করা উচিত? মানে এইটা মানে কিভাবে ডিসাইড করবে একজন যে আমার কি, আমি কোর্সটা ফিনিশ করছি মোটামুটি অ্যাভারেজ ভাবে আর কি, খুব ভালোভাবে না, ধরো আমার অ্যাভারেজ মার্ক হচ্ছে মেবি 50 ফর এক্সাম্পল, অর 48 বা 47 কিছু একটা, মানে একদম 60 বা 60 কাছাকাছি নেই আর কি। এবং আমি কোর্সটা শেষ করলাম, মেবি আমি এসসিআইসিও শেষ করলাম, এখন কি আমার একটু ভালো করে শেখা উচিত নাকি জব অ্যাপ্লাই করা উচিত? তো সেই সম্পর্কে ফাহাদ ভাই তোমার কি অভিমত? এই সম্পর্কে আমি দুইটা জিনিস বলবো। একটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাচেও এরকম কয়েকজনের ছিল, তো আমি মোটামুটি তাদেরকে নিয়ে যে না এখন থেকেই করো, চলো একত্রে যা করতে সব একত্রে যা আছে দেখা যাবে করতে থাকো, মানে তাদেরকে সাহস দিয়ে গেছি যে আসলে এটা নিয়ে তো মানে ভালোর কোনো শেষ নাই। আমাদের একটু অপ্রাসঙ্গিক বাট এক্সাম্পলটা মজার বলি। আমার এক বড় ভাই ছিল, মানে ওনার নামটা বলবো না, তো উনি বিয়ে করে নাই, প্রায় তার 38 বছর বয়স হয়ে গেছে, তখনও সে বিয়ে করেনি। বলতেছি ভাই আপনি বিয়ে করেন না কেন? বলতেছে একটু স্টেবল হয়নি, একটু স্ট্যাবলিশ হয়নি। সে 45-এ গিয়ে বিয়ে করছে, পরবর্তীতে ঢাকা ভার্সিটি তার সাথে আমার দেখা হলো, বললো যে ভাই বিয়ে তো করছি কিন্তু আরো 10 বছর আগে করলে ভালো হইতো। তো ব্যাপারটা এইরকমই, যে আসলে শেখার কোনো শেষ নাই, কনফিডেন্স মানে প্রতিনিয়তই নতুন নতুন জিনিস আসতে থাকবে, শেখার কোনো শেষ নাই। সো যেটা আছে যতটুকু পারেন এটা নিয়ে সম্ভব একটা জবে ঢোকা মেইন ব্যাপার,
কারণ জবে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে প্র্যাকটিস সেশন বা টিউটোরিয়াল দেখে বা কোর্স করে একটা শেখা আর রিয়েল লাইফ কাজ করতে গেলে মানে মানে এটা অনেক আলাদা, এবং তখন আপনার রিয়েল শেখাটা হবে। 1-1.5 বছর জব করলে অন্য লেভেলে পৌঁছায় যেতে পারবেন আর কি। ওইটাই আসলে মানে টিউটোরিয়াল প্রজেক্ট বা আমরা যত অ্যাসাইনমেন্ট দেই এটা খুবই মানে ওটা দিয়ে আসলে রিয়েল লার্নিংটাকে রিপ্লেস করা যাবে না। রিয়েল লার্নিংটা রিয়েল দিয়ে করতে হবে। আমরা যতই ছোটখাটো হয়তো মানে প্রজেক্ট দেই বা আমরা খুব বড় প্রজেক্ট আসলে দিতেও পারি না, কারণ এটা যেহেতু অল্প সময়ের বিষয়। একটা কোম্পানি যখন একটা সাইট বা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তারা তো লম্বা সময় নিয়ে ওটা নিয়ে কাজ করে, তো সেটার ভিতরের কাজ মানে যেটা বলছো যে এটা দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো না, আমরা ছোট ছোট মাইক্রো মাইক্রো পার্টের কিছুটা ফ্লেভার দিতে পারবো, যে আচ্ছা মেবি একটা ফিচার, দুইটা ফিচার বা এইটা সেটার ফিচার দিয়ে তাকে কোর জিনিসগুলোর দেওয়াটা প্লাস সাহসটা দেওয়া যে না তুমি অ্যাটলিস্ট একটু পারো আর কি। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকে আসলে কখনোই মানে কোনো যে কেউ কোনোভাবে এটাকে রিপ্লেস করতে পারবে না। তো ওইখানে ওই 100% বিয়ের মতো আর কি, 100% স্টেবল কোনোদিনও হবে না আর কি। ওই এই জন্যই আমি মাঝে মধ্যে বলি সেটা হচ্ছে যে বিয়ে করার, মরে যাওয়ার মানে মরার পারফেক্ট টাইম কেউ কোনোদিন পাবে না, বা ওই পরীক্ষার প্রিপারেশন আগে পারফেক্ট প্রিপারেশন কোনোদিনও কারো হবে না আর কি। সো এখানে আরো কিছু একটা প্রশ্ন একটা একটু হালকা ডিফারেন্ট টাইপের, সে হচ্ছে এভারেজ তার 59 এবং 9 নম্বর অ্যাসাইনমেন্ট একটু খারাপ হয়েছে, এখন তার কনফিডেন্স পাচ্ছে না আর কি। কিভাবে সে বুঝবে ট্র্যাকে আছে আর কি। সো তার সম্পর্কে তুমি যদি হচ্ছে কিছু একটা বলো আর কি, মানে এটা কিন্তু রিয়েল কেস, তোমার শুনতে তো ডিফারেন্ট লাগতে পারে, কিন্তু মানে তার ফিলিংসটা জেনুইন আর কি। আমি জি। ফিলিংসটা জেনুইন, সেটাকে তুমি জেনুইন মনে করেই কি বলো আর কি। ভাই আপনার অ্যাভারেজ 59, তার মানে আপনি তো ফাটাইয়া দিচ্ছেন পুরা। আপনি তো সচিন টেন্ডুলকার, তো এক ম্যাচে ডাক মারছেন, সো হোয়াট, পরের ম্যাচে আবার সেঞ্চুরি হবে, আগায় যান। এইটাই আর কি, মানে এটা কিন্তু মানে তার ফিলিংস কিন্তু রিয়েল, এমন না যে সে হয়তো ফেক করতে আছে, কিন্তু সে মানে একটা একটা টার্গেট, যেমন কিছুদিন আগে এরকমই ছিল একজন এরকম 58 59 গড কোন একটা জিনিস হয়তো সে দেরি করে ফেলছে, অন টাইমে দিতে পারতেছে না, ওই সে তার লেভেলটা থেকে ছুটে যাওয়ার কারণে অনেক বেশি ফ্রাস্ট্রেট হয়ে গেছে। কিন্তু যেটা আসলে তুমি যেটা বলছো, সচিন টেন্ডুলকার কিন্তু ডাক মারে আর কি, এবং সে সম্ভবত 78 না কতটা ম্যাচ খেলার পরে ফার্স্ট সেঞ্চুরি পাইছে, এর আগে পুরো সেঞ্চুরি পায় নাই আর কি। সো মানে এই টাইপ একটা জিনিস আছে। সো সেটা হচ্ছে আহ, এখানে আরেকটা প্রশ্ন সেখানে হচ্ছে যে ইন্টারভিউ প্রসেস সম্পর্কে, যে একটা কোর পার্ট হচ্ছে তুমি যে ইন্টারভিউ গুলো দিছো সেখানে কি তোমাকে ইংলিশে প্রশ্নের উত্তর দেওয়া লাগতেছে নাকি অন্য কোনো ভাবে, সেটা সম্পর্কে একটু একটু বলো বা একটু ধারণা দাও আর কি। বাংলাদেশি যতগুলো কোম্পানিতে ফেস করছি সব বাংলাই কোশ্চেন অ্যান্সার ছিল, কোনো ইংলিশ ছিল না। আর বাহিরের যেটা, ওটা তো যেহেতু ওরা ইংলিশ ছাড়া আমার সাথে কমিউনিকেট করতে পারবে না, সো ইংলিশই ছিল। আচ্ছা ঠিক আছে, এখানে ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা এসসিএস তে যাবে না তারা তো অ্যাডভান্স কোর্স করার সুযোগ পাবে না, না তারা অ্যাডভান্স করার সুযোগ পাবে, অর্থাৎ এসিসি যেটা আমাদের অ্যাডভান্স ক্রাশ কোর্স, এটার জন্য এসসিআইসি টা ম্যান্ডেটরি না। কেউ যদি হচ্ছে আমাদের কোর্স ফিনিশ করে, ধরো সব অ্যাসাইনমেন্ট যদি সে সাবমিট না দেয় বা কোনো অ্যাসাইনমেন্ট যদি স্কিপ করা থাকে তাইলে সে সুযোগ পাবে না, কিন্তু কোর্স যদি সে ফিনিশ করা থাকে, মেইন কোর্স যদি ফিনিশ করা থাকে, তাহলে সে এসসিআইসি তে যাক অথবা না যাক, সে কিন্তু এসিসি তে সুযোগ পাবেই আর কি। তো সেইটা থাকবে। আর এই সম্পর্কে পরের অংশটা সম্পর্কে ফাদ তোমার কোনো আইডিয়া আছে কিনা, থাকলে বলতে পারো যে যে আসলে এসসিএস তে যায় নাই তাদের জব পাওয়ার পসিবিলিটি কি রকম আর কি। জব পাওয়ার পসিবিলিটি সবারই আছে, যে এই কোর্স করবে না তো বা করে নাই তারা কি জব পাচ্ছে না? মেইন ব্যাপারটা হচ্ছে কি নিজের ইচ্ছা শক্তি। আমার কথা হচ্ছে কি, ঝঙ্কর ভাই বা প্রোগ্রামিং হিরো যেভাবে গাইড করে যাচ্ছে, আপনি মনে প্রাণে ওই জিনিসটা ফলো করে হার্ডওয়ার্ক করে যান না। কারণ ঝঙ্কর ভাইয়ের মুখ থেকে একটা কথা আমি শুনছি এবং আমার লাইফে এই জিনিসটাকে আমি ইয়ে করে রেখেছি। আমি যখন কমিউনিটিতে পোস্ট দিলাম এটা বলছিলাম যে লাইক ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড বিকজ কি যেন ওই কথা ছিল, ভুলে ফেলছি, যে হার্ডওয়ার্ক বিটস ট্যালেন্ট, কজ ট্যালেন্ট ডাজেন্ট ওয়ার্ক হার্ড, এইরকম মানে হার্ডওয়ার্ক করলে এটা হবেই। এবং ঝঙ্কর ভাই বাংলা একটা খুব সুন্দর লেখা ছিল যে পরিশ্রমী ছেলেপেলেরা দিনের পর দিন কষ্ট করে পরিশ্রম করে যে জিনিসটায় জায়গায় পৌঁছায়, আইসা পোলাপানের কাছে ওইটাই হচ্ছে গিয়ে ট্যালেন্ট বা সামথিং। সো ট্যালেন্ট বলতে কোনো কিছু নাই, আপনি লেগে থাকেন, লেগে থাকাটা হচ্ছে গিয়ে মেইন। কারণ ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম, শুধুমাত্র এই সেক্টর না, প্রত্যেকটা সেক্টরই মানুষের সাকসেস অ্যান্ড ফেলিওর ডিফাইন করা হচ্ছে কি যে সে লেগে থাকতেছে কিনা। যে লেগে থাকবে সে রেজাল্ট পাবেই, লেগে থাকবে না রেজাল্ট পাবে না। আরেকটা এক্সাম্পল এরকম দেওয়া যায় যে একটা গাছের সাথে যেই ফলটা লেগে আছে সেই ফলটাই কিন্তু বড় হবে, মিষ্টি হবে, ঘ্রাণ ছড়াবে, তখন পাকবে, জিনিসটার দাম হবে। আর ফলটা যদি পড়ে যায়, ঝরে যায়, তাহলে ওই ফলটার আর কোনো দাম নাই, কুকুরও মানে পাত্তা দিবে না।
তো এরকম লেগে মানে থাকলে এটা খুবই পারবেনই। ইন্টারেস্টিং একটা অ্যানালজি, আমার ভালো লাগছে দেখি, আমি কখনো হয়তো ইউজ করে ফেলতে পারি। তোমার যদি হচ্ছে কোনো ইয়া না থাকে যে আরে ভাই গাছের কি, সাথে যে ফলটা লেগে আছে সে কিন্তু বড় হওয়ার সুযোগ আছে তার, রাইট? আর যে ঝরে গেছে পড়ে গেছে সে কিন্তু শুকিয়ে যাবে বা পচে যাবে বা কিছু একটা হবে আর কি। সো বিষয়টা হচ্ছে ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, ভালো লাগলো, ভালো জিনিস জানতে পারলাম। তোমার যদি কপিরাইট না থাকে থাকে তাহলে আমাকে জানাও, আদারওয়াইজ আমি কোথাও ইউজ করে ফেলতে ওইটা পারি, ভাই আমার কাছে খুব পার্সোনালি ভালো আলাপ লাগছে করবো জিনিসটা। আমরা। আচ্ছা, এইটা একটা যে কমন জিনিস, এটা সবারই থাকে। এটা সম্পর্কে তুমি ইনডাইরেক্টলি অনেক কিছু বলছো, বলে যাচ্ছ। তাও আবার আরেকটু বলো যে মানে ইন্টারভিউ রিলেটেড কনফিডেন্স পাচ্ছি না, মানে আমি ইন্টারভিউতে পারবো কি পারবো না, আমি জানি না আসলে পারবো কি পারবো না, এই জন্য ভয় পাই। এটা আমাদের একটা নেচারাল একটা ভয়, মানে এটা অমূলক না বা জোর করে বলতেছে না, এটা আসলে রিয়ালিটি আর কি। তো এই সম্পর্কে তোমার কি অভিমত, বা ওদেরকে তুমি কি বলবো যারা ইন্টারভিউতে ভয় পাচ্ছে আর কি, তারা আম- কিভাবে কি করবে? যে আমি বলবো যারা ইন্টারভিউতে ভয় পাচ্ছে তাদের আরো বেশি করে ইন্টারভিউ দেওয়া উচিত। প্রথমত ইন্টারভিউ এই কারণেই দেওয়া উচিত জানার জন্য যে আমার নিজের লেভেলটা কোথায়, আমার কোথায়, বা আমি নিজেকে যেরকম ভাবতেছি, যতটা আন্ডার এস্টিমেট করতেছি, আমি কি আসলেই ওই জায়গায়, নাকি আমার পজিশন আরো বেটার, এই কারণে দেওয়া উচিত। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে আমি একটা জিনিস ভালো পারি না, সো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই কারণেই আমার বেশি থেকে বেশি ইন্টারভিউ ফেস করা দরকার, যেন আমি ইন্টারভিউতে বস হয়ে যাই, যে মাইক্রোসফটে ইন্টারভিউ দিলেও আমাকে না রিজেক্ট করতে পারে। তো সেটাই আর কি। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস, এটা এটা খুবই কমন একটা জিনিস। আমার এই টাইপের অনেকগুলা ভয় আছে আমাদের মধ্যে, বাট এটা একটা ভয় যে জব রিকোয়ারমেন্টস এর ধরো তলার দিকে কিছু জিনিস আছে আর কি, ধরো এনজাইম, জেস্ট বা টিডিডি বা এরকম মাঝে মধ্যে থাকে আর কি। সো এই রিকোয়ারমেন্টস এর লিস্ট দেখে ভয় পেয়ে যায় বা কিছু একটা করে যায় আর কি। সো তাদের সম্পর্কে তুমি কি বলবা আর কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের সামনে যে এসসিআইসি আসতেছে, সো ওখানে আপনারা ভালো একটা গাইডলাইন পাবেন যে কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এই জিনিসগুলো ইয়ে করতে হয়। আর ইন জেনারেল আমার কাছ থেকে যদি জিজ্ঞেস করেন, মোটামুটি যদি 60% ম্যাচ করে, 70% ম্যাচ করে, অ্যাপ্লাই করে দেওয়া উচিত। কারণ আপনি যদি, আমি এক ইউটিউব চ্যানেল থেকে কার কাছ থেকে শুনছিলাম সেটা আমার মনে নাই, মানে ওখানে বলতেছিল যে যদি একটা জবের 100% আপনার সাথে মানে ম্যাচ করে, তার মানে আপনি ওই জবটার যোগ্য না। যদি কিছুটা ম্যাচ না করে তাহলেই আপনি ওটার জন্য যোগ্য, এবং ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, কারণ তাহলে ওখান থেকে আপনি শিখতে পারবেন। আর সব যদি ম্যাচ করেই, তাহলে তো আর আপনার লাভ হইলো না, আপনি আগাতে পারলেন না। আচ্ছা, এখানে আরো কত মোটামুটি এই টাইপের জিনিসই। তো একটা জবের মধ্যে কখনোই মানে 100% ম্যাচ যদি করে তাহলে তো খুবই চমৎকার, কিন্তু যতগুলো রিকোয়ারমেন্টস থাকে, এই কোন রিকোয়ারমেন্টস গুলো নাম্বার ওয়ান নাম্বার টু তে দিচ্ছে আর কোন রিকোয়ারমেন্টস তলার মধ্যে দিচ্ছে সেটার ওয়েটেজ কিন্তু সেম না। ধরো হচ্ছে কেউ একজন যদি দেয় যে রিয়াক্ট জানতে হবে, সেটার ওয়েটেজ আর হয়তো অন্য আরেকটা জিনিস থাকলো তলার মধ্যে যে ইটস অপশনাল আর গুড টু হ্যাভ, নাইস টু হ্যাভ, অথবা তলার দিকে যে প্রথম জিনিসগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো যদি ম্যাচ না করে পরের বাকিগুলো সবগুলো ম্যাচ করলে কাউরে কিন্তু ডাকবে না। যে আমি সবকিছু জানি সবকিছু জানি, কিন্তু আমি রিয়াক্টটাই, ওরা রিয়াক্ট আছে কিন্তু আমি রিয়াক্টটাই জানি না, তাইলে হয়তো ডাকবে না। তো এই টাইপের বিষয়ে কিছু প্রায়োরিটি জিনিস আছে, সেগুলো নিয়ে হয়তো যারা সিরিজে যাবে সেখানে অনেক কথাবার্তা হবে। এইখানে হচ্ছে এক সিমিলার টাইপের কনফিডেন্স রিলেটেড, যে আমি কোড করে ফেলতে পারি, কিন্তু আমার কোড আসলে কতটুকু ভালো হয়েছে বা কতটুকু খারাপ হয়েছে সেটা আমি বুঝতে পারি না আর কি। তো এটা নিয়ে মাঝে মধ্যে কিছুটা কনসার্ন থাকে, অনেকেই থাকে আর কি। তো তাদের সম্পর্কে তুমি কি বলবা? আসলে কোড আমাদের এখন বিগিনার স্টেজে, যারা বিগিনারদের কোড বিগিনার লেভেলই হবে। আপনি মানে যদি আশা করেন যে আপনার কোড একজন সিনিয়র ডেভেলপারের মতো হবে, সেটা তো বোকামি। আমার যতটুকু লেভেল সেটাই হবে। আর যখন একটা কাজে ঢুকবেন, জবে ঢুকবেন, আপনার প্রজেক্ট ম্যানেজার থাকবে, আপনার কলিগসরা থাকবে, বিভিন্ন জায়গা থেকে আপনার আরও অফিস থেকেই বলবে যে এই ডকুমেন্টেশন করতে অথবা এই কাজটা করতে। তো তখন আস্তে 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 জিনিসটা ইমপ্রুভ করতে থাকবে। কারণ এটার জন্য যত বেশি হাতের লেখার মতো, হাতের লেখা যে যত বেশি প্র্যাকটিস করবে তার সুন্দর হবে। কোডিংটাও সেম, সরি, হ্যাঁ, কোডিংটাও ঠিক সেম। আছে। মানে যে যত বেশি কোড করবে তার কোড, একটা সময় আমি রিসেন্টলি একটা লজিক ডেভেলপ করে নিজেই আর কি মুগ্ধ হয়ে গেছি, তিনটা কম্পোনেন্টের আর কি একটা লজিক, যে এত সুন্দর আমি ডাইনামিক্যালি কিভাবে করলাম। আমি তো এটা শিখিও না, কেউ শিখায় না, জানিও না। সো ব্যাপারটা ওই রকমই, একটা সময় নিজেই আপনি মুগ্ধ হয়ে যাবেন নিজের কোড দেখে। প্র্যাকটিস করতে থাকেন, বেশি করে কোড করেন। আচ্ছা, আরেকটা এই এরিয়ারই একটা প্রশ্ন, সেটা হচ্ছে কতটুকু রিয়েক্ট জানলে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমি এখন জবে অ্যাপ্লাই করতে পারি, এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, এটা বুঝবেন হচ্ছে কি, আপনি যদি এই ফুল কোর্স ফিনিশ করতেছেন, এসসিএসসি কমপ্লিট করে ফেলতেছেন একটা রিজনেবল ইয়েতে,
তাহলেই মোটামুটি মনে করবেন যে আপনি জবের জন্য রেডি। কারণ আমাদের কোর্সটা এত সুন্দরভাবে ডিজাইন করা যে জিরো থেকে হিরো বানানোর জন্য, এবং এই অবস্থায় কেউ এসসিআইসি না করেও যদি কোর্স শেষ করেও অ্যাপ্লাই করে জবের জন্য, সে পারবে। হ্যাঁ, কিছু জিনিস গ্যাপ থাকতে পারে, ইন্টারভিউ দিতে দিতে সে শিখতে থাকবে, বাট সেও জব পাবে। কারণ আমাদের ব্যাচেই তো অনেকেই আছে যারা এসসিআইসি তে যায়নি, বাট জব এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম কয়েকজনের। সো প্রোগ্রামিং হিরোর বাইরে তুমি কি কি জিনিস শিখছো, সেই সম্পর্কে একজন জানতে চাইছে আর কি, যেগুলো এরকম কিছু কি কি শিখছো যেটা তোমার ইন্টারভিউতে কাজে লাগছে। প্রোগ্রামিং হিরোর বাইরে যেটা শিখছি এটা প্রোগ্রামিং হিরো থেকেই দেওয়া। এসসিআইসি তে আমাদের বেশ কিছু টাস্ক ছিল, সো ওইটার মধ্যেই ঝঙ্কর ভাই আমাদেরকে এক ধরনের ফোর্সই করছে কিছু করার জন্য, কিছু শেখার জন্য। তো ওইটা ওভাবে করছি, কারণ আমার ভয় লাগতেছিল। আমি এমনকি আমাদের গ্রুপে পোস্টও দিছিলাম যে ভাই আমার তো ভয় লাগতেছে বা কিছু একটা। তো ঝঙ্কর ভাই বলতেছে যেটাই হোক না কেন করো, দেখা যাকটা, বা এই টাইপের একটা সাহস দিয়ে গেছে। সো ওইটা চিন্তা করছি ঠিক আছে, আমার বস বলছে এটা করতে, আমি এটাই করব, আর কোনো কিছু না ভেবে করে ফেলছি। পরে দেখলাম যে আরে এটাতেও তো আমি ভালো পারি, নিজেকে নতুন করে চিনলাম। সো এটা নিয়ে কোনো কিছু ইয়ে করার নাই, যেটা শেখার এটা হয়েই যাবে। আর মেইন শেখাটা আপনি জবে ঢুকে গেলে তখন দেখবেন আপনার চিন্তা করা লাগতেছে না, অটোমেটিক্যালি হচ্ছে জিনিসগুলো। একটা ডিফারেন্ট টাইপের মানে কাছাকাছি ঘটনা দিই, সেটা হচ্ছে যে সে নিজে করে ফেলতে পারে কিন্তু আরেকজনকে বুঝাইতে পারে না, বলতে পারে না বা এক্সপ্লেন করতে পারে না। তার জন্য তোমার কিছু বলার আছে কিনা? এক্সপ্লেইন করতে পারে না, এখন অনেকেই আছে। দেখা যাচ্ছে আসলে ব্যাপারটা এরকম যে সব প্লেয়ারই কিন্তু ভালো কোচ হয় না। সো এরকম অনেক প্লেয়ারই আছে যারা কোচ ইয়াতে আসে না, আবার অনেক কোচ আছে যারা প্লেয়ার হিসাবে ভালো না কিন্তু সে কোচ হিসাবে খুব ভালো। সো এইটা আসলে এক একজন মানুষের এক একটা জিনিস থাকে, থেকে যায়। তারপরে যদি আপনার এরকম ইচ্ছা থাকে যে আপনি শিখাতে চান, আপনি টিচিং প্রফেশনে আসতে চান, এটার জন্য অনেক রিসোর্স আছে অনলাইনে, ঘাটাঘাটি করেন, দেখেন, প্র্যাকটিস করেন। দরকার হলে ছোট বাচ্চাদের সাথে প্র্যাকটিস করতে পারেন, যে সিম্পল আমি কিভাবে ফর লুপ কাজ করে আমি ছোট একটা বাচ্চাকে বুঝাইলাম, অথবা কিভাবে এইচটিএমএল কাজ করে এটা আমি বুঝাইলাম। এভাবে করতে করতে আস্তে আস্তে আর কি আপনার এক্সাম্পলগুলো বা বিভিন্ন কার সাথে কে কীরকম সাইকোলজির, তার সাথে কীভাবে কথা, এগুলো অটোমেটিক্যালি গ্রো করে। এটা আসলে ওভাবে শেখার কিছু নাই। হ্যাঁ, এই প্রশ্নটার এই এই প্রশ্নটা অনেকের মনে যায়, তুমি কিছুটা ইনডাইরেক্টলি অ্যান্সার দিছো। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা ফাংশনাল কম্পোনেন্ট দিয়ে করতেছি, কিছু রিসোর্স ঘাটতে গেলে এমনকি রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশনে গেলেও তুমি ক্লাস বেসড কম্পোনেন্ট গুলো দেখো। তো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এটা কতটুকু কাজে লাগতেছে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড মিনস তুমি যে টাইপের কাজগুলো করতেছো সেখানে এটা আসলে কতটুকু কাজে লাগে, এই অ্যান্সারটা তুমি আগেও একটু দিছিলা, তারপরেও এখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে তুমি যদি কিছু একটু অ্যাড করতে চাও আর কি। আসলে যে ভালোভাবে ক্লাস কম্পোনেন্ট বোঝে তার জন্য ফাংশনাল কম্পোনেন্ট বোঝাটাও তেমন ঝামেলার না, আর যে ভালোভাবে ফাংশনাল কম্পোনেন্ট বোঝে ক্লাস কম্পোনেন্টটাও বোঝা তেমন ঝামেলা না। জাস্ট একটু সময় দিয়ে দেখতে হবে যে আসলে ক্লাস কম্পোনেন্টের স্ট্রাকচারটা কেমন হচ্ছে। এখানে স্টেপটা এভাবে ডিক্লেয়ার করা হচ্ছে, ওখানে স্টেপটা ওভাবে করতেছে, এখানে রেন্ডার করতেছে, এখানে সুপার করতেছে বা প্রপস এভাবে পাস করতেছে, আমরা ফাংশন এভাবে করতেছি। তো কয়েকটা বেসিক জিনিস আছে, এগুলো একটু ফলো করলেই হয়, বাদ বাকি সবই সেম। সো প্রবলেম তেমন একটা হয় না। আচ্ছা, এখানে আমাদের নামটা আমি দেখতে পারতেছি না, তুমি হচ্ছে আমাদেরকে আমাদেরকে একটা ইমেল করে দিও, programming.hero1। সে হচ্ছে একটা ইন্টার্ন পাইছে সুইডেনে আর কি। তো ডেফিনেটলি কনগ্রাচুলেশন। সে হচ্ছে মোটামুটি ওই ডিসেম্বরের 31 তারিখ, অর্থাৎ এই ব্যাচ থেকে শুরু করছে, করে সেটা ইন্টার্নশিপ পাইছে। কনগ্রাচুলেশন, এপ্রিলের 6 তারিখ থেকে তার কাজ শুরু হবে। তো তুমি আমাদেরকে একটা ইমেল করে দিও program.hero1@gmail.com, তাহলেই হবে আর কি। এইখানে হচ্ছে স্যালারি সম্পর্কে একটু জানতে চাচ্ছে বেশ কয়েকজনই, এই প্রশ্নগুলো বিভিন্নভাবে করতেছে, যে ফ্রন্ট এন্ড ডেভেলপার বা স্টার্টিং এর স্যালারিটা কিরকম। এটা একটু, যদিও স্যালারিটা হয়তো অনেকে শেয়ার করতে চায়, করতে চায় না, কিন্তু এটা আবার একটা আমাদের অনেকের কাছে জিনিসটা একটা মানে এটা একটা ইন্টারেস্টিং সংখ্যা এবং অনেকের কাছে আগ্রহের একটা বিষয়। তো সেটাকে আমি ভালো খারাপ ওগুলো কিছুই বলতেছি না, তুমি যদি আমাদের সাথে একটু আইডিয়া দিতে পারো বা একটা রেঞ্জ বলতে পারো, যদি পসিবল হয়, যদি পসিবল না হয়, কমফোর্ট ফিল না করো, দ্যাটস ফাইন, ইউ ক্যান স্কিপ ইট। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার এদের স্যালারিটা কিরকম হয় আর কি? ইন জেনারেল বাংলাদেশে ফ্রন্ট এন্ড ডেভেলপারের 10 থেকে 35 রেঞ্জে হয়। আর আমার স্যালারি হচ্ছে গিয়ে 20 to 30-র মধ্যে আছে। আর হচ্ছে গিয়ে বাহিরে দেখা যায় যে এটা ডিপেন্ড করে বিভিন্ন কান্ট্রিজের উপরে। আর ছোট্ট একটু ফান করি, সেটা হচ্ছে যারা স্যালারি জানতে যাচ্ছে তাদের জন্য হচ্ছে কি যে ভাই আমি পুরুষ মানুষ, আমাকে বয়স জিজ্ঞেস করবেন, একটা মেয়ে আসলে তাকে স্যালারি জিজ্ঞেস করবেন। তো
আচ্ছা, খালিদ সাইফুল্লাহ সম্ভবত ইন্টার্নটা পাইছে। খালিদ সাইফুল্লাহ, আচ্ছা, তুমি যেই ফিডব্যাক গুলো বা কথাগুলো সাজেশন দিচ্ছ, এগুলো আমাদের যারা শুনতেছে তারা তাদেরকে ভালো লাগতেছে, তাদেরকে গাইড করতেছে, তো তাদের পক্ষ থেকে একজন তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছে, যে তার ভালো লাগতেছে আর কি, একটু থ্যাংক ইউ। ভালোভাবেই বলছে। তো মাই সে তোমার প্লেজার। ওই যে সিমিলার জিনিসই বলছে, তোমার কথাগুলো জোশ, কয়েকজনই বলছে আর কি। সো সেইটা বললো। আচ্ছা, আমরা আরো কিছুর দিকে যাই। তো তুমি হচ্ছে এখন কি রিমোট, মানে এই প্রশ্নটা আরেকজন করছিল, আমি সামহাউটে খুঁজে পাই নাই। কিন্তু কোশ্চেনটা কাছাকাছি থাকে। তুমি এখন যে কাজ করতেছো সেটা কি রিমোটলি করতেছো, এবং রিমোটলি করার চান্স কিরকম আর কি? আচ্ছা, এখানে আমি আমেরিকান যেটা করতেছি এটা তো ফুললি রিমোট করতেছি, আর বাংলাদেশি কোম্পানিটা এটা খিলক্ষেত, আর আমি থাকি হুম, যাত্রাবাড়ি এরিয়াতে। সো দেখা যায় আমার ওখানে যাওয়া আসা করতে 4 থেকে 5 ঘন্টা লেগে যায় আসা যাওয়া করতে। সো আমি যখন আমার ওই কোম্পানির বসকে বললাম যে ব্যাপারটা আসলে আমার জন্য তো অনেক কঠিন হয়েছে, আপনি আমাকে রিমোট করে দেন কাইন্ডলি। সো উনি বললো যে না, আমাদের অফিসে আসলে রিমোটের সিস্টেম নেই, আপনাকে আসতেই হবে। সো একটা পর্যায়ে এসে আমি না করে দিছি যে এই নেন আমার একজন ব্যাচমেট, তার রেজিউমে দিয়ে দিলাম, আপনি তারে দিয়ে করান, সে খিলক্ষেতেই থাকে, আমি করতে পারবো না। পরের দিন সে আমাকে কল করে বললো যে না, আমার আপনাকে পছন্দ হয়েছে, আপনাকেই লাগবে, আপনি 3 দিন অফিস করেন, 3 দিন বাসা থেকে কাজ করেন। আমি বললাম গ্রেট। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে যে মানে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, তারা কাকে হায়ার করতেছে, তাকে পছন্দ করতেছে কিনা, এরকম অনেক কিছু করলে অনেক সময় ফ্লেক্সিবল হয়, অনেক সময় আবার হয় না আর কি। কিন্তু ও, আস্তে আস্তে রিমোটের সংখ্যাটা সিগনিফিকেন্টলি বাড়তেছে, স্পেশালি কোভিড এর কারণে। এখন আবার কিছু কোম্পানি, এখন যে পরিস্থিতি আবার একটু যেহেতু খারাপ দিকে যাচ্ছে, আবার হয়তো রিমোটলি কাজ করার আরেকটা প্রস্তুতি, একটা রাউন্ড হয়তো জি, আমাদের শুরু হয়ে পরশু গেছে, আমি থেকে যেটা শুনেছি। হোপফুলি লকডাউন শুরু হয়েছে, তো আগামীকাল আমি জাস্ট অফিস করব, পরশু থেকে আবার অনির্দিষ্টকালের জন্য রিমোটই কাজ হবে। রিমোটলি হবে আর কি। সো সো পরিস্থিতির কারণে বারবার হচ্ছে কোম্পানিগুলো মানে না চাইলেও পরিস্থিতির কারণে ওদেরকে করতে হচ্ছে, এবং এই কারণে হচ্ছে রিমোটলির সংখ্যা আরো বেশি বেড়ে যায়। কোম্পানির অনেক সুবিধাও থাকে আর কি, এবং আমরা নিজেরাও মানে 100% রিমোট, মানে আমরা কোভিড এর আগে থেকেই, সেই 2017 সাল থেকেই আমরা 100% রিমোট। তার আমরা এখনো রিমোটই আছি 100% আর কি। আমাদের একটা অফিস লোকেশন আছে, কিন্তু সেখানে আমাদের খুব দরকার হইলে আমাদের হয়তো কিছু কাগজপত্রের কাজ কারবার থাকলে আমরা যাই, আদারওয়াইজ যাই না আর কি। সো সেইটা, এখানে আরেকটা ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন আমরা পাইলাম, সেটা হচ্ছে এরর হ্যান্ডেল করতে গেলে খুবই প্রবলেম ফেস করতেছে, এটা সবাই করতেছে। সো তুমি কিভাবে এরর গুলো ফেস করলে কি করতা, সেই সম্পর্কে কিছুটা আইডিয়া দাও আর কি। আমি একদম শুরুর দিকে এরর, মানে যখন এরর আসতো তখন আমি অ্যাডমিনদের মিটে যেতাম বা ইয়া করতাম। তো তখন একবার আমাকে মেবি মানিক ভাই অথবা স্বাধীন ভাই কে একজন বললো যে হুম, ভাই আপনি একটু গুগল করেন না, গুগল করলেই তো পাওয়া যান। সো হুম, তারপরে আস্তে আস্তে গুগল করা শুরু করলাম। কিভাবে গুগল করব পরে, তো চিন্তা করলাম ঠিক আছে, যেই এররটা আসছে পুরাটাই কপি করে গুগলে পেস্ট করে দিই। তো এইভাবে দেখা গেল যে কয়েকটা সলিউশন পাওয়া শুরু করলাম, কিছু কথা গুছিয়ে আস্তে আস্তে লেখা শুরু করলাম। তো পরবর্তীতে এখন ফাইনালি মোটামুটি মানে 70-80% এরর যেগুলো সেটা মোটামুটি গুগলে করলেই চলে আসে, ওইরকম প্রবলেম হয় না। টুকটাক কিছু আসে, ওইটা নিয়ে একটু ঘাটাঘাটি বেশি করা লাগে। সো প্রচুর গুগল করেন, এইটা খুব ভালো প্র্যাকটিস। কারণ ওয়েব ডেভেলপার হিসাবে এটা ঝক্কার ভাই বলে যে প্রথম 1-2 বছর গুগলের উপরেই যাবে, তারপরে আস্তে আস্তে জিনিসগুলো সেট হবে। সো রিল্যাক্স। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে এখানে, কাছাকাছি টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন কাছাকাছি, সেটা হচ্ছে ধর কোর্সের বাইরের রিসোর্স বা ইউটিউবে এখানে সেখানে তুমি যদি কোনো ইউটিউব চ্যানেলকে ফলো করে থাকো বা দেখে থাকো বা ভালো লাগছে, বা রেগুলার না দেখলেও মাঝে মধ্যে দেখছো, এর কোনো ইউটিউব বা অন্য কোনো এক্সটার্নাল রিসোর্স তুমি কখনো চেক করছো কিনা, করলে সেরকম কিছু সাজেশন যদি থাকে তাহলে হয়তো আমাদের সাথে শেয়ার করতে আর কি। আমি আসলে ওইরকম পার্সোনালি এই কোর্স করার মানে সময় থেকেই আমার কয়েকজন ব্যাচমেটদের সাথে আমার একটু কথা কাটাকাটিও হয়েছে এটা নিয়ে। মানে তারা খালি ভিডিও দেখতো, আমি বলতাম যে আরে ভাই এত ভিডিও দেখে লাভটা কি, একটা জিনিস বোঝা মানে শিখছি আমরা, আমাদের মডিউলে এটা দিচ্ছে, এটা প্র্যাকটিস করলেই তো হয়। এই 10,000 ভিডিও যদি আমি দেখি, আমি প্র্যাকটিস না করি, কোনো লাভ হবে না। সো মেইন থিং হচ্ছে কি প্র্যাকটিস। সো আমি প্র্যাকটিসে বিশ্বাসী ছিলাম, আমি আসলে অত বেশি ভিডিও দেখি নাই। হ্যাঁ, মানে এটা এক একজন এক এক স্টাইলে নিতে পারে, বাট ওই মূল জায়গাটা ঠিক আছে, যে এক্সটার্নাল রিসোর্স কেউ দেখতে পারে, দেখাটাকে আমি এনকারেজ করি। কিন্তু মেইন জিনিস হচ্ছে শুধু ভিডিও দেখে গেলে কিন্তু শিখা হবে না, সেটা যত ভালো ভিডিওই হোক। মানে একদম টপ ক্লাস ভিডিও দেখার পরেও যদি সে প্র্যাকটিসটা না করে, বা সে হচ্ছে অ্যাসাইনমেন্টটা নিজে নিজে যদি আগে না করার চেষ্টা করে, বা আমি যে জিনিসগুলো দেখাইলাম বা যে ভিডিওতে যে দেখাইলো শুধু দেখে গেলে কিন্তু মেইন শেখাটা হবে না।
তো দেখতে গেলে এক্সটার্নাল রিসোর্সে দেখতে পারে, এরকম অনেকগুলো চ্যানেল আছে বা ইউটিউবে আছে, বাংলাদেশি অনেকের চ্যানেলও আছে, স্ট্যাক লার্নার, সুমিত বা আরো কয়েকজন আছে, আনিসুর রহমান সম্ভবত, তার ভিডিওগুলো খুবই ভালো, আমি নিজেও দেখি মাঝে মধ্যে। আর এছাড়াও বাইরে তো আছেই প্রচুর আর কি। বাট মেইন জিনিস হচ্ছে যে একটা টপিকের ভিতরে হারাই যাওয়া যাবে না, যে একটা টপিক দিয়ে তুমি 2 সপ্তাহ কাটাই দিলা, এটা করা যাবে না। কারণ কিছুদিন পরে তুমি শিখবা, কিন্তু ওই টপিকের খুব ডেপথে যাওয়ার সময় তুমি ফিউচারে অনেক পাবা আর কি। এখন হচ্ছে যে কোর জিনিসগুলোকে নিয়ে আসা আর কি। সো এইটাই মোটামুটি কয়েকজন প্রশ্ন করছে। যাই হোক, আমরা আরেকটু নিচের দিকে চলে যাই, আমাদের মোটামুটি সময় শেষের দিকে। তাও আমরা আর কয়েকটা প্রশ্ন নেই এখান থেকে। যেমন হচ্ছে একটা প্রশ্ন আমাদের স্যাম হেনরি প্রশ্ন করছে যে তোমার পোর্টফোলিওতে কয়টা প্রজেক্ট ছিল আর কি। তো সেটা সম্পর্কে আমাদের স্যাম হেনরি জানতে চাইছে। আচ্ছা, আমার পোর্টফোলিওতে 3টা প্রজেক্ট ছিল, যদিও আমাদের এসসিএসসির সময় ঝগড়া হয়ে বলে দিয়েছিল 5টা প্রজেক্ট দিতে, বাট আমার মোটামুটি 3টা একটু জাতের প্রজেক্ট ছিল, ওই 3টাই দিয়ে দিছি, 5টা দেওয়ার মতো অবস্থা ছিল না। আর রেজিউমেতেও আমার 3টাই প্রজেক্ট ছিল। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কাছাকাছি একটা প্রশ্ন এখানে, যেই এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে কোডিং গুলো করেন বা আমরা যে কোডিং গুলো করি, এইগুলি ডেপ টুল বা সোর্স ফাইল দেখা যায়, এইটা কি হাইড বা সিকিউর করার অপশন আছে কিনা, বা আমাদের করা লাগবে কিনা আর কি। যদি একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন, বাট এই সম্পর্কে তুমি কিছু অ্যাড করতে চাও কিনা আর কি। এইটা তো আমরা যখন ক্রিয়েট রিয়াক্ট ট্যাপ করতেছি তখনই তো এটা মিনিফাই হয়ে যাচ্ছে, এটার জন্য আলাদা কিছু করা লাগে না। আর নেটলিফাইতে মাঝে মাঝে কেউ যদি চুরি করতে চায়, নেটলিফাইয়ের কারো যদি ওই রিয়াক্ট ডেভ টুলটা ইনস্টল করা থাকে, তখন কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট দেখা যায়। তো এইটার জন্য হয়তো বা কোনো একটা হ্যাক আছে, আমার জানা নেই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইন্টারভিউগুলোতে এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ নিয়ে হচ্ছে কেমন কোশ্চেন করা হয় আর কি। এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ নিয়ে আমি আসলে একটা কোশ্চেনও পাই নাই এখন পর্যন্ত। এই কোম্পানি টু কোম্পানি বা কাজের ধরন অনুসারে কিছুটা ভেরি করে, বাট সাধারণত হচ্ছে মানে হেভি ওয়েট বেশি থাকে হচ্ছে রিয়াক্টে, জাভা স্ক্রিপ্টে অবভিয়াসলি কিছু ওই ব্যাক এন্ড রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে, ওই জায়গাটা বেশি থাকবে। মানে এইচটিএমএল সিএসএস দিয়ে একদম প্রশ্ন আসবেই না এটা বলা যায় না, কিন্তু চলে আসতে পারে, বাট পরিমাণ একটু কম হবে কম্পেয়ারিং টু রিয়াক্ট বা কম্পেয়ারিং টু জাভা স্ক্রিপ্ট আর কি। তো আমরা মোটামুটি শেষ করে দিচ্ছি। তোমরা আর প্রশ্ন আপাতত অ্যাড না করলেই হবে। মোটামুটি আমরা আর নির্দিষ্ট সময় যেতে কিছুটা আমরা এক্সট্রা চলে গেছি। তো আমরা যদি লাস্ট একটা প্রশ্ন নিতেই চাই, সেই প্রশ্নটা আমরা দেখি এখান থেকে আর কোনো একটা প্রশ্ন নিতে পারি কিনা, লাস্ট একটা প্রশ্ন, অথবা লাস্ট একটা প্রশ্ন আমি করে ফেলি। সেটা হচ্ছে যে ধরো তোমার এই জার্নিটা, যেটা তুমি ধরো হচ্ছে যে শিখলা, কাজ করতেছো, এবং এইটা তুমি যদি হচ্ছে আবার ফেরত যাও, যে ঠিক আছে তুমি আবার এখন মাত্র শুরু করছো বা এই কোর্সের মাঝামাঝিতে আসো, তো তুমি এই শেষ করে চাকরি করা অবস্থায় সেই ফাহাদ যে হচ্ছে তো কোর্সের মাঝামাঝিতে আছে, তাকে তুমি কি বলবা, কি তুমি এই জার্নিটা এই পরের অংশটা শেষ করে, যে শেষ করছো, এসসিএসসি করলা, ইন্টারভিউ চাকরি করতেছো, এই এই জায়গার ফাহাদকে, মানে যে হচ্ছে এখন কোর্সের মাঝামাঝি আছে, তাকে তুমি কি বলবো, বা কোনো সাজেশন, কোনো গাইডলাইন বা কোনো ভরসা বা কোনো কিছু আশ্বস্ত কি বলতে চাও আর কি। হ্যাঁ, আমি ওই ফাহাদকে বলবো, ডোন্ট পুশ ইউর সেলফ টু হার্ড, যে রিল্যাক্স থাকতে, এত প্রেশার নেওয়ার কিছু নাই, লেগে থাকলে ভালো কিছু হবেই হবে। এখানে মানে ওইরকম কোনো জিনিস নাই যে হবে না বা কিছু না, যারা লেগে থাকবে তার সফলতা আসবেই। সো এত প্রেশার নেওয়ার, এত স্ট্রেসড আউট হওয়ার কোনো কিছু নাই। এটাই আর কি বলবো। আমি খুব খুব স্ট্রেসড আউট হতাম, অনেক টেনশন করতাম। হ্যাঁ, মানে আননোন নিয়ে আমাদের অনেক বেশি টেনশন থাকে। থাকাটা মানে থাকাটা অমূলক কিছু না বা ইমপ্র্যাকটিক্যাল কিছু না, আসবেই স্বাভাবিক। মানে অনেক ছোটখাটো জিনিস নিয়ে যার যার অবস্থান, যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এটা সেটা আসবেই। হয়তো যে ভাইয়াটা হয়তো 59 করে পাচ্ছে, সে একটাতে হয়তো 60-এর মধ্যে সাবমিট করতে পারতো না, সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। হয়তো তার ফ্রাস্ট্রেশনটা আমাদের অনেকের দৃষ্টিতে অমূলক মনে হচ্ছে, কিন্তু এটা রিয়েলিটি, সে কিন্তু থিঙ্কিং দিয়ে তৈরি করতেছে। সো এই কথাটা খুবই ভালো, যে আসলে মানে এক্সট্রা স্ট্রেস আউট হয়ে যাওয়া যাবে না। হয়তো আমার 1-2 দিন বেশি সময় লাগতে পারে, কম লাগতে পারে, বাট
ওই লেগে থাকলে কিছু একটা হয়ে যাবেই। সেটা খুবই চমৎকার একটা জিনিস ছিল। ফাহাদ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং তোমার পার্সপেক্টিভ থেকে তোমার মতো করে আমাদেরকে গাইডলাইন বা সাজেশন দেওয়ার জন্য, তোমার ওপিনিয়ন গুলো শেয়ার করার জন্য। আশা করি আমাদের যারা এখন এই ব্যাচে আছে তাদের কিছুটা হইলেও কাজে লাগবে। আর আমরা শেষ করার আগে তুমি যদি আর কিছু অ্যাড করতে চাও তাহলে সেটা আমাদেরকে অ্যাড করতে পারো। জি, আমি অবশ্যই শেষ করার আগে আরেকটু অ্যাড করতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে মানে যারা আর্মি ট্রেনিং করে, যারা বিএমএ তে গেছে বা এই সম্পর্কে জানে, তো তারা জানবে এইরকম। আমার বেশ কিছু ফ্রেন্ড ডিফেন্সে আছে, তো ওদের কাছ থেকে এই জোকটা আমি শুনছি। এটা জোক হিসাবেই, বাট এটা আসলে জোক না, এটা একটা লেসন। যে একটা ট্রেনিংয়ে একজন অফিসার বলতেছে যে সোলজার হোয়াট ইজ দিস, যে এটা কি? তো সোলজার বলতেছে যে গাঁদা ফুল স্যার। তো অফিসার বলল খাও। তো সে গাঁদা ফুলটা চাবায় খাওয়া শুরু করলো। পরে অফিসার কোয়েশ্চেন করলো যে এটা টেস্ট কেমন? সোলজার বলতেছে ভেরি টেস্টি স্যার। সো মোট কথা হচ্ছে, লাইফে কেউ যদি কাউকে মানে, এই লেভেলে মানার মতো মানতে হবে। আমরা ঝমকর ভাইকে এখানে মেন্টর মানতেছি। আমরা যদি এইভাবে মানতে পারি, আই ক্যান ডেফিনেটলি গ্যারান্টি দেয় যে আগামী 10 বছরে ইনশাআল্লাহ হোল ওয়ার্ল্ড ওয়াইড আমরা লিড দিব। এটা আমার যাই হোক, বিশ্বাস। ওরকম কিছু না, মানে মেইন বিষয় হচ্ছে যে তাকে কিছু একটা করতে হবে। সো এটা ধর হচ্ছে আমি কিছু একটা বলতেছি এটাই মানতে হবে, বিষয়টা এরকম না। বা অন্য কারো কিছু একটা মানতে হবে সেটাও মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে তাকে কোনো একটা লাইনে যদি গ্রো করতে হয় তাকে কিছু একটা অ্যাক্টিভিটিস দিয়ে গ্রো করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। এখন সেটা সে নিজে ফিগার আউট করতে পারে, করতে পারলে খুবই চমৎকার, খুবই সাধারণ। এবং মানে সেটাকে আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করি, এবং ওটাতে আমি অনেক বেশি খুশি হই যদি কেউ নিজে নিজে করে ফেলতে পারে। এটা তার অবশ্যই নিজে নিজে করতে পারলেই বেস্ট। না পারলে সে যে কারো একজনের তাকে কিছুটা ফলো করতে পারে, একটা দুইটা কয়েকজন একটা নিয়ে মিলে নিজস্ব একটা তৈরি করতে পারে, যে অমুকে এটা বলছে, অমুকে ওটা বলছে, এই তিন চারটা মিলে আমি নিজের মতো এটা করে এটাকে ফলো করলাম। সেটা যদি করতে পারে সেটাও ভালো। সেটা করতে না পারলে তখন সে হয়তো একজনকে আহ ফেস করে ফলো করতে পারে। কিন্তু যেটা করা যাবে না যে 2 দিন এটা করলাম তারপর আবার ছেড়ে দিলাম, আবার এটা করলাম না, এইদিকে গেলাম রাস্তাটাই চেঞ্জ করে ফেললাম, এইটা করা যাবে না। একই রাস্তার মধ্যে থাকতে হবে, একই লাইনের মধ্যে থাকতে হবে। কিছুটা হয়তো পার্সন টু পার্সন অ্যাডজাস্ট হয়ে যাবে, মডিফাই হয়ে যাবে, কিন্তু কিছু একটা করতে করতে থাকলেই ইনশাল্লাহ কিছু একটা ভালো হবে আর কি। তো থ্যাংক ইউ ফাহাদ ভাই, তোমার চমৎকার কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং তোমার কথাগুলো আমাদের যারা ছিল সেখানে তাদের সবারই কিছু না কিছু কাজে লাগবে, এবং ওরা এখন কিছুটা কিউরিয়াস, কিছুটা নার্ভাস, কিছুটা ফ্রাস্ট্রেটেড এই সিচুয়েশনে আছে। সময়ের ধারায় তারাও হয়তো একটা সময় তোমার লেভেলে চলে আসবে, তাদের মধ্যে থেকে হয়তো 2-1 জনকে আমরা আবার পরবর্তী ব্যাচের জন্য হচ্ছে ইন্টারভিউর জন্য ডাকবো, অবশ্যই ডাকবো। So, ভাই তোমাকে যখন রিপ্লেস আমাদের করতে চাই আমরা আর কি, সেকেন্ড বা ব্যাচে তোমাকে আমরা যখন সবসময় ডাকতে চাই না। এরকম আপনি ইনভাইট করছিলেন, যখন আমি দেখলাম ফার্স্ট ব্যাচের যারা আছে তারা আসতেছে, সো ওই যেদিন আমি দেখলাম প্রথমে, ওই দিনই আমার মনের ভিতর একটা বাসনা ছিল যে ইস, আই উইশ আই কুড মানে ঝঙ্কর ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পারা বা এরকম লাইভে এসে কথা বলতে যদি পারতাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমার এই ড্রিমটা বা এই গোলটাও অ্যাচিভড হলো। সো খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, এবং থ্যাংক ইউ। আমরাও চাই যে ধরো আমরাও তোমাকে নেক্সট ব্যাচে রিপ্লেস করে ফেলি। আমরা চাই না যে তুমি বারবার আসো, আমরা চাই হচ্ছে এখন যারা কারেন্ট ব্যাচ ওখান থেকে আরেকজন ফাহাদ, ফাহাদ 2.0, অথবা আহাদ আমার বা চেয়ে অথবা বেটার রাহাত, কেউ। কেউ একজন আসবে, বা অন্য কেউ একজন আসবে, তাদেরকে নিয়ে আমরা ডিসকাস করতে চাই। এক একজনের জার্নিটা এক এক রকম, এক একজনের স্ট্রাগলটা এক এক রকম, এক একজনের লাইফ সিচুয়েশনটা এক এক রকম। কিন্তু দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি ডেভেলপার কিন্তু হচ্ছে, সব সিচুয়েশনকে ওভারকাম করেই হচ্ছে। আমাদের কোর্স না করেও কোটি কোটি ডেভেলপার হচ্ছে। সো মানে কোর্স করতে হবে, ইটস নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে লার্ন করতে হবে, করলেই তুমি বাকিটা করে ফেলতে পারবা। সো থ্যাংক ইউ ফাহাদ ভাই, পরে আবার কথা হবে। তুমি তোমার ফাটাই ফেলতে থাকো কাজ টাজ করে, থ্যাংক ইউ ভাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।